গতি অধ্যায়ের মতো বল অধ্যায়টিকেও আমরা দুইটি পার্টে ভাগ করব। প্রথম পার্টে আমরা এই অধ্যায়ের বেসিক সম্পর্কে জানার চেষ্টা করব এবং দ্বিতীয় পার্টে বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসা টাইপ ভিত্তিক সিকিউ আমরা সলভ করব। তো চলো এই অধ্যায়ের মেইন টপিকস গুলো কি কি এক নজরে দেখে নেই। এই অধ্যায়ের মেইন টপিকস গুলো আমাদের প্রথমেই হচ্ছে নিউটনের প্রথম সূত্র, জড়তা, বল, মৌলিক বল, বলের সাম্যতা, ভরবেগ, সংঘর্ষ ও ভরবেগের দ্বিতীয়তার সূত্র, গতিশক্তির সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র, মহাকর্ষ বল, নিউটনের তৃতীয় সূত্র, ঘর্ষণ বল এবং সবশেষে হচ্ছে গতির উপর ঘর্ষণের প্রভাব। আমরা আজকের ক্লাসে মোটামুটি এই অধ্যায়ের এই সবগুলো টপিকসই কভার করার চেষ্টা করব। তোমরা যারা এক বসাতে মোটামুটি এই অধ্যায়টা সম্পর্কে একটা ধারণা লাভ করতে চাও, তোমরা এই ক্লাসটা করতে পারো এবং এই ক্লাসের শেষে আমাদের ভিডিও ডেসক্রিপশনে একটা এই চ্যাপ্টারের উপর একটা লেকচার শিট দেওয়া থাকবে, তোমরা ওই লেকচার শিটটা সংগ্রহ করে করতে পারো চাইলে। তো চলো কথা না বাড়ি আমরা আজকে শুরু করি। প্রথমে আমরা আজকে জানবো নিউটনের প্রথম সূত্র। নিউটনের প্রথম সূত্রে কি বলা হয়েছে দেখো, বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলমান বস্তু সমবেগে চলতে থাকবে। অর্থাৎ আমরা যদি কোনো একটা বস্তুর উপর কোনো ধরনের বল প্রয়োগ না করি, তাহলে কোনো একটা বস্তু যেই অবস্থায় আছে কি সেই অবস্থাতেই থাকবে। ধরো কথার কথা, এখানে আমি একটা টেবিলের উপর আমি এখানে একটা কি কোন একটা বস্তু রাখলাম। আমরা কি দেখি, যদি বস্তু কোথাও এরকম স্থির অবস্থায় রাখি, ওই বস্তুটা কিন্তু কি যে অবস্থায় আছে সেই অবস্থাতেই থাকে। কিন্তু আবার অনেক সময় দেখা যায় গতিশীল অবস্থায়, ধরো কোনো একটা তুমি বলকে লাথি দিলা, কিক মারলা ফুটবলের উপর, অথবা তুমি একটা মার্বেল মেঝেতে তুমি ছুড়লা, আমরা কিন্তু দেখি কি ওইটা কিছু দূর যাওয়ার পর গতিশীল অবস্থায় তারপর এটা কি হয়ে যায়, আস্তে আস্তে থাইমা যায়, কিন্তু স্থির হয়ে যায়। কিন্তু নিউটনের সূত্র অনুযায়ী তো স্থির হয়ে যাওয়ার কথা না, গতিশীল বস্তুটা তো গতিশীল অবস্থায় চলতেই থাকার কথা। এমন কি জন্য হয়, গতিশীল বস্তু এইরকম স্থির হয়ে যাওয়ার বা থেমে যাওয়ার কারণ হচ্ছে ঘর্ষণ, বাতাসের বাধা অথবা অন্য যে কোনো কারণে এটা কি হয়ে যায়, থাইমা যায় বা বস্তুটা স্থির হয়ে যায়। যদি ঘর্ষণ না থাকতো কিংবা বাতাসের বাধা না থাকতো, আমরা যেই বলটা সুইরা মারছিলাম কিংবা যেই মার্বেলটা মেঝেতে মারছিলাম, ওইটা কি চলতেই থাকতো সবসময়। ঠিক আছে, তো এইটাই হচ্ছে নিউটনের প্রথম সূত্র, যে যদি আমরা কোন বস্তুর মধ্যে বল প্রয়োগ না করি, স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলমান বস্তু কি সমবেগে চলতেই থাকবে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো এই জড়তা। জড়তা জিনিসটা কি, নিউটনের প্রথম সূত্র থেকে আমরা মোটামুটি জড়তার ধারণা লাভ করতে পারি। জড়তা মানে কি, জড়তা মানে হচ্ছে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল এই গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকে বলি কি জড়তা। তার মানে আমরা কিছুক্ষণ আগে কিন্তু নিউটনের সূত্রে দেখে আসছিলাম যে কোনো একটা বস্তু স্থির থাকলে ওইটা স্থিরই থাকতে চাই, আবার যদি গতিশীল থাকে সমবেগে, ওই বস্তুটা কি সমবেগে গতিশীল থাকতে চাই। এই স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু যে গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা, এই প্রবণতাটাকেই বলা হতেছে কি জড়তা। ঠিক আছে, জড়তা আবার দুই প্রকার, একটা হচ্ছে স্থিতি জড়তা এবং আরেকটা হচ্ছে কি গতি জড়তা। স্থিতি জড়তা কাকে বলতেছে, যে স্থির বস্তু স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা, ওইটা হচ্ছে স্থিতি জড়তা। আর গতিশীল বস্তু গতিশীল থাকার যে প্রবণতা, ওইটা হচ্ছে গতি জড়তা। আশা করি জড়তা সম্পর্কে মোটামুটি একটু ধারণা লাভ করতে পারছো। এখন আমরা জানবো বল সম্পর্কে। বল জিনিসটা কি, বল হচ্ছে যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে এবং গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে, তাকে কি বলে বল বলে। আর এই বল হচ্ছে একটা ভেক্টর রাশি। ঠিক আছে, আচ্ছা বল, আমরা বলের ইংরেজি হচ্ছে ফোর্স, একে এফ দ্বারা প্রকাশ করা হয়, বলকে এফ দ্বারা প্রকাশ করা হয়। এই বল সমান কোন একটা বস্তুর ভর ইনটু ত্বরণ, অর্থাৎ ভর এবং ত্বরণের
গুণফল হচ্ছে বল। ঠিক আছে, তাইলে আমরা এর আগে দেখে আসছি কিন্তু ত্বরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এ দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, ভরের ইংরেজি হচ্ছে মাস। এই জন্য ভরকে প্রকাশ করার জন্য আমরা ইংরেজি যেই প্রথম লেটার মাস, এর প্রথম লেটার হচ্ছে এম। ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করি, আর ত্বরণকে যে এ দ্বারা প্রকাশ করি এটা কিন্তু আমরা আগের গতি অধ্যায়ে পড়ে আসছি, ঠিক না, দেখে আসছি। এখানে এফ সমান আমরা কিন্তু লিখতে পারি যে বল সমান এম এ। এটার কিছুক্ষণ পরে আমরা প্রমাণও দেখব। কারণ বলের এককটা তাহলে কি হবে, বলের একক হবে তাহলে ভরের একক ইনটু ত্বরণের একক। ভরের একক আমরা জানি কি কেজি, এবং ত্বরণের একক আমরা জানি মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে বলের একক হবে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমরা এই এককটা ব্যবহার করব না, কারণ 1 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার সমান হচ্ছে 1 নিউটন। ঠিক আছে, তাহলে আমরা এই বলের একক হিসেবে আমরা এই নিউটনটা ব্যবহার করব। সামনে এটা আমরা দেখব কিভাবে এই যে এফ সমান এম এ আসতেছে, এটা প্রমাণ আমরা দেখব। আচ্ছা, তাহলে এখন আসো মৌলিক বল সম্পর্কে আমরা মোটামুটি ধারণা লাভ করব। মৌলিক বল কত প্রকার, কি কি, এইগুলো আমরা এখন একটু দেখার চেষ্টা করব। প্রকৃতিতে আমরা 4 ধরনের মৌলিক বল দেখতে পাই। একটা হচ্ছে মহাকর্ষ বল, তড়িৎ চুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল। তো মহাকর্ষ বল আমরা কাকে বলতেছি, এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুকণাই আমরা জানি একে অপরকে আকর্ষণ করে। এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে যে বলে আকর্ষণ করে, আমরা ওই বলকে বলতেছি মহাকর্ষ বল। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল। তড়িৎ চুম্বকীয় বল আমরা কাকে বলতেছি, দুটি আহিত কণা তাদের চার্জের জন্য একে অপরকে যে বলে আকর্ষণ করে তাকে বলে তড়িৎ চুম্বকীয় বল। আচ্ছা, তারপর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। যে সকল স্বল্প পাল্লার এবং স্বল্প মানের বল নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ মৌলিক কণাগুলোর মধ্যে কি করে ক্রিয়া করে, নিউক্লিয়াসের ভেতরে যেই মৌলিক কণাগুলো আছে আমরা জানি, এই মৌলিক কণাগুলোর মধ্যে যে আকর্ষণ বল ওইটাকে আমরা বলতেছি দুর্বল নিউক্লিয় বল। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে দেখো সবল নিউক্লিয় বল। পরমাণু নিউক্লিয়াসের মধ্যে আমরা জানি প্রোটন ও নিউট্রনের নিজেদের মধ্যে যে শক্তিশালী বল কাজ করে কোন একটা পরমাণুতে, ওই বলকে আমরা বলতেছি সবল নিউক্লিয় বল। এখন এই 4টা বলের মধ্যে আমরা যদি শক্তির ক্রম বিবেচনা করি, তাহলে আমরা এখানে শক্তির ক্রম দেখবো আমরা মহাকর্ষ বলের চেয়ে দুর্বল নিউক্লিয় বলের শক্তি কি বেশি, আবার দুর্বল নিউক্লিয় বলের চেয়ে তড়িৎ চুম্বকীয় বলের শক্তি আরো একটু বেশি, এবং তড়িৎ চুম্বকীয় বলের তুলনায় সবল নিউক্লিয় বলের শক্তি হচ্ছে আরো বেশি। তাহলে আমরা বলতে পারি সবচেয়ে এই মৌলিক যে 4টা বল আছে এর মধ্যে সবচেয়ে দুর্বল হচ্ছে মহাকর্ষ বল, এবং সবচেয়ে সবল বা শক্তিশালী হচ্ছে সবল নিউক্লিয় বল। ঠিক আছে, তাহলে আশা করি এই মৌলিক বল সম্পর্কে তোমরা মোটামুটি একটা ধারণা লাভ করতে পারছো। এবার আমরা দেখব বলের সাম্যতা। বলের সাম্যতা জিনিসটা কি? আচ্ছা, বলের সাম্যতা, কোন একটা বল সাম্য অবস্থায় আছে নাকি অসাম্য অবস্থায় আছে, ওইটা কি আমরা সাম্য বল বলবো নাকি অসাম্য বল বলবো, ওইটা নির্ভর করতেছে কোন একটা বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে ওই বস্তুটার লব্ধি আছে নাকি নাই তার উপর। অর্থাৎ সাম্য বল আমরা কাকে বলতেছি, যে কোনো বস্তুর উপর একাধিক বল প্রয়োগ করলে যদি বলের লব্ধি শূন্য হয়, বলের লব্ধি কি হয়, শূন্য যদি হয়, তাহলে বস্তুটিকে আমরা বলি যে এই বস্তুটি সাম্য অবস্থায় আছে। ঠিক আছে, আর এই সাম্য অবস্থায় থাকার জন্য যেই বলগুলো এই অবস্থার সৃষ্টি করছে আর কি, সাম্য অবস্থার সৃষ্টি করার জন্য যেই বল আমরা প্রয়োগ করছিলাম, ওই সাম্য অবস্থা সৃষ্টির জন্য যেই বল প্রয়োগ করা হয়েছে ওই বলকে আমরা বলছি সাম্য বল। আর কোন বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করলে যদি বস্তুর লব্ধি কি হয়, শূন্য না হয়, তখন আমরা বলতেছি ওইটাকে অসাম্য অবস্থায় আছে। আর এই অবস্থার সৃষ্টির জন্য যেই বল প্রয়োগ করছি আমরা তাকে বলতেছি অসাম্য বল। যেমন ধরো একটা উদাহরণ দিলে তোমরা বুঝবা, ধরো
এখানে একটা বস্তু রাখা আছে, বা তোমরা ছোট সময় রুমাল খেলা দেখছো না? রুমাল খেলাতে কি হইতেছে, ধরো এই এরকম দুই পাশে এখানে একটা রুমাল থাকে মাঝখানে, এখানে একটা রুমাল ঝুলানো হয়, তাই না? এই যে দাগ, দাগের মাঝখানে একটা রুমাল রাখা হয়, এই পাশে কিছু লোক থাকে, এই পাশে কিছু লোক থাকে, এই পাশের লোকেরা এই রুমালটা এই দিকে টানে, ওই পাশের লোকেরা কি রুমালটা তাদের দিকে টানে। যদি এরা যেই বলে টানে, কথার কথা ধরো এরা টানতেছে, এই পাশের লোকেরা টানতেছে 50 নিউটন বলে, যদি এই পাশের লোকেরাও 50 নিউটন বলে টানে, তাহলে এই রুমালটা কি এখান থেকে কোনো দিকে লড়বে? এই দিকেও কিন্তু যাবে না, এই দিকেও যাবে না, অর্থাৎ রুমালটা যেইখানে আছে এখানে স্থির থাকবে। অর্থাৎ এই রুমালের কিন্তু কি হয়েছে না, কোনো লব্ধি নাই। এই যদি তারা যেই বলে টানতেছে সেম বলে যদি তারাও টানে এই দিকে, তাহলে রুমালের কোনো লব্ধি হবে না, লব্ধি শূন্য হবে। এমত অবস্থায় আমরা বলতেছি এই বলটাকে বলতেছি আমরা সাম্য বল। অর্থাৎ এই যে লব্ধি শূন্য হয়েছে, একাধিক বল প্রয়োগ করা হয়েছে, এই যে একের অধিক, এইদিকে কিছু সংখ্যক লোক বল প্রয়োগ করতেছে, টানতেছে এদের দিকে, এদিকে কিছু প্রয়োগ করা হয়েছে, এরা টানতেছে এদের দিকে। সো এটা হচ্ছে সাম্য বল, সমান সমান। আচ্ছা, এখন যদি ঘটনা এমন হতো এরা টানতেছে ধরো 100 নিউটন বলে এদের দিকে, আর এই পাশের লোকেরা টানতেছে ধরো 80 নিউটন বলে ওদের দিকে, এবার ঘটনা কি ঘটবে? এবার কিন্তু এদের দিকে চলে আসবে রুমালটা, তাই না? তার মানে এই পাশে স্মরণ ঘটছে, মানে লব্ধি হয়েছে। কিন্তু এর লব্ধির কি মান এবং দিক, মান এইদিকে তারা যেই বলে টানতেছে, হয়তো ধরো এখান থেকে শরীরে এখানে আসছে এতটুকু, এই দিকে আসছে, মান এবং দিক আছে, তাই না? সেই ক্ষেত্রে এইখানে কিন্তু লব্ধি আর আমরা শূন্য বলতে পারবো না। যেহেতু এখানে লব্ধি শূন্য হয়েছে না, তাহলে এখানে এই বলটা কি না, এটা এই বস্তুটা সাম্য অবস্থায় আর নেই, এই বস্তুটা এখন অসাম্য অবস্থা সৃষ্টি হয়েছে। এই অসাম্য অবস্থা সৃষ্টি হওয়ার জন্য যে বল প্রয়োগ করা হয়েছে, অর্থাৎ এখানে 100 আর এদিকে তারা 80-তে টানছিল, ভিন্ন বল প্রয়োগ করা হয়েছে, এই বলটাকে আমরা বলতেছি অসাম্য, অর্থাৎ সমান না। সোজা কথা, সাম্য মানে হয়েছে বস্তুর উপর দুই দিক থেকে কি বা একাধিক ভাবে যদি বল প্রয়োগ করা হয়, বস্তুটা কোনো দিকে যাবে না, যদি স্থির থাকে তখন আমরা বলতেছি সাম্য বল। আর যদি বস্তুটা কি স্থির না থাকে, অর্থাৎ কোনো দিকে এটার পরিবর্তন হয়ে যায় মান এবং দিকে, তখন আমরা বলতেছি এটাকে এই বস্তুটা সাম্য অবস্থায় আর নেই, অর্থাৎ এটা অসাম্য অবস্থায় আছে, যার কারণে যে বল প্রয়োগ করছি আমরা ওই বলগুলোকে বলতেছি আমরা অসাম্য বল। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এরপরে হচ্ছে আমরা এখন দেখবো ভরবেগ। ভরবেগ জিনিসটা কি? ভরবেগ জিনিসটা কি? ভরবেগ জিনিসটা হচ্ছে কোন একটা বস্তুর ভর এবং বেগের গুণফল। ধরো কোন একটা বস্তুর ভর হচ্ছে, আমরা ধরলাম ভর এম, তো ওই বস্তুটার বেগ হচ্ছে ভি, তাহলে এই ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে ভরবেগ ভরবেগ সমান হচ্ছে পি। তাহলে আমরা এখান থেকে কিন্তু লিখতে পারি, আমরা কিছুক্ষণ আগে কি বললাম, ভরবেগ মানে হচ্ছে কোন একটা বস্তুর ভর এবং বেগের গুণফল। তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং ভরবেগ সমান হচ্ছে এম। আমরা এই এম দ্বারা বস্তুর কি বুঝাইতেছি, ভর বুঝাইতেছি। ভরের একক কি জানি আমরা, কেজি। এবং ভি এর একক এর আগের চ্যাপ্টারে আমরা কিন্তু পড়ে আসছি, ভি এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে বলো তো এই ভরবেগের একক কি হবে? এই ভরবেগের একক হবে ভর এবং বেগের এককে গুণফল। ঠিক আছে, তাহলে কেজি মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ভরবেগের একক। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা দেখব খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এই অধ্যায়ে, সংঘর্ষ ও ভরবেগের নিত্যতার সূত্র। ঠিক আছে, আচ্ছা, সংঘর্ষ ও ভরবেগের নিত্যতার সূত্র। দেখো ভরবেগের নিত্যতার সূত্রটাতে কি বলছে, বাহির থেকে বল প্রয়োগ করা না হলে দুটি বস্তুর মধ্যে যদি সংঘর্ষ হয়, আমি আবার বলতেছি শর্ত কি, বাহির থেকে কোনো কি বল প্রয়োগ করা যাবে না। বাহির থেকে বল প্রয়োগ করা না হলে যদি দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ হয়, তাহলে সংঘর্ষের আগে ও পরে তাদের ভরবেগের সমষ্টি সমান হবে। সংঘর্ষের আগে আগের ভরবেগ এবং পরের ভরবেগের যে সমষ্টি ওইটা হচ্ছে কি সমান হবে। চলো এটা একটু আমরা গাণিতিক ভাবে দেখার চেষ্টা করি। ধরো
আমাদের কাছে এখানে একটা বস্তু আছে, আমরা ধরলাম এ, এই বস্তুটার ভর হচ্ছে ধরো m1। এইখানে আর একটা বস্তু আছে, আমরা ধরলাম এই বস্তুটার নাম দিলাম আমরা v। এই বস্তুর m হচ্ছে আমরা ধরলাম m। এখন এই বস্তুটা ধরো এই দিকে যাইতেছে, এই বস্তুটা ধরো এই দিকে আসতেছে, এই দিকে সে u বেগে যাইতেছে, u1 বেগে যাইতেছে, আর সে u2 বেগে এই দিকে আসতেছে। এরা কি সংঘর্ষে লিপ্ত হয়েছে? এখনো হয়েছে না, তাহলে এটা হচ্ছে আগে, সংঘর্ষের আগে। আচ্ছা, তাহলে সংঘর্ষের আগে আবারও বলতেছি, এই দেখো এ একটা বস্তু যার ভর হচ্ছে m1, সে u1 বেগে বি বস্তুর দিকে যাইতেছে। আবার বি যেই বস্তুটা তার ভর হচ্ছে m2, সে u2 বেগে a1 বস্তুর দিকে আসতেছে। আচ্ছা, এমতো অবস্থায় এখনো তারা সংঘর্ষে লিপ্ত হয় নাই, এমতো অবস্থায় আগে, সংঘর্ষের আগে, তাহলে বলো তো এ যেই বস্তুটা তার ভরবেগ কত? আমরা মাত্রই তো দেখলাম কোন একটা বস্তুর ভরবেগ হচ্ছে ওই বস্তুর ভর এবং বেগের গুণফল। তাহলে এ বস্তুর সংঘর্ষের আগে এ বস্তুর ভরবেগ হবে m1 u1, বি বস্তুর ভরবেগ হবে m2 u2, তাই না? এখন ধরো এরা চলতেছে চলতেছে এক জায়গাতে, চলতে চলতে আইসা ধরো এখন সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের পর বললাম এই যে এইখানে এই দুইজনের মধ্যে সংঘর্ষ হয়েছে, ঠিক আছে? ধরলাম আমরা এই দুইজনের মধ্যে এখানে সংঘর্ষ হয়েছে, এটা এ বস্তু, এটা বি বস্তু। সংঘর্ষ হওয়ার পর এই যে এখানে সংঘর্ষ হওয়ার পর ভর কিন্তু আগেরটাই আছে, এ বস্তুর ভর m1 আছে, বি বস্তুর ভর m2 ছিল। এখন বেগের একটু পরিবর্তন হয়ে গেছে। ধরো এখানে তার বেগ ছিল u1, এখানে এসে এ বস্তুর বেগ হয়ে গেছে v1, আর বি বস্তুর বেগ হয়ে গেছে u2 থেকে হয়েছে v2। তাহলে বলে তো সংঘর্ষের পরে এ বস্তুর ভরবেগ কত? এ বস্তুর ভরবেগ সংঘর্ষের পরে হচ্ছে m1 v1, বি বস্তুর বেগ হচ্ছে সংঘর্ষের পরে m2 v2। তাহলে দেখো সংঘর্ষের আগে আমরা এ বস্তুর ভরবেগ পাইছিলাম m1 u1, বি বস্তুর ভরবেগ পাইছিলাম m2 u2। সংঘর্ষের পরে এ বস্তুর ভরবেগ হইছে m1 v1 এবং বি বস্তুর ভরবেগ হইছে m2 u2। তাহলে এখন যদি আমরা এই সূত্রের সাথে, নিত্যতার সূত্রটার বিবৃতির সাথে যদি আমরা এই গাণিতিক রূপটা মিলাই, তারা কি বলছে? আমরা এখানে যে এরা চলতে চলতে এসে সংঘর্ষ হয়েছে, বাহির থেকে কোথাও কোনো বল প্রয়োগ করা হয়েছে না, কোনো বল প্রয়োগ করা কিন্তু যাবে না। বল প্রয়োগ করা না হলে দুটি বস্তুর মধ্যে যখন সংঘর্ষ হয় তখন কি হয় বলছে? সংঘর্ষের আগের ভরবেগ, মানে আগে ও পরে তাদের ভরবেগের সমষ্টি কি হবে? সমান হবে। তাহলে আমরা দেখি তো আগের ভরবেগের সমষ্টিটা কত? আগের ভরবেগ ছিল সংঘর্ষ হওয়ার আগে, আগের ভরবেগ ছিল m1 u1, এর ভরবেগ প্লাস, যেহেতু সমষ্টি বলছে, প্লাস m2 u2। আগের ভরবেগের সমষ্টি বলছে কি পরের ভরবেগের সমষ্টি সমান হবে। তাহলে পরের ভরবেগটা কত আমরা এখানে পাইছি? সমান m1 v1 প্লাস এটা পাইছি m2 v2, m2 v2। দেখো তো এই সূত্রের বিবৃতির সাথে আমাদের এই গাণিতিক রূপটা ঠিক আছে কিনা? সংঘর্ষের আগের ভরবেগের সমষ্টি, এই যে এই দুইটার সমষ্টি, সংঘর্ষের পরের ভরবেগের সমষ্টির সমান, এই কথাটাই এখানে বলছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন আমরা এই সূত্রটা ইউজ করে একটা ছোট্ট একটা ম্যাথ দেখব। আচ্ছা দেখো এখানে কি বলা হয়েছে, 1 কেজি ভরের দুটি বস্তু সংঘর্ষের আগে বেগ ছিল 2 মিটার পার সেকেন্ড ও 3 মিটার পার সেকেন্ড। সংঘর্ষের পরে প্রথম বস্তুর বেগ 3 মিটার পার সেকেন্ড হলে দ্বিতীয় বস্তুর বেগ কত? আচ্ছা তাহলে দেখো তো আমাদের কাছে এখানে কি দেয়া আছে। দেখো সংঘর্ষের আগে আগে দুইটা বস্তুর বেগ দেয়া আছে, তাই না? অর্থাৎ u1 এবং u2 দেয়া আছে। সংঘর্ষের পরে প্রথম বস্তুর এই যে বেগ দেয়া আছে, আমাদের কাছে চাওয়া হয়েছে যে দ্বিতীয় বস্তুর বেগ কত। তাহলে চলো আমরা লিখে ফেলি। এখানে এখানে দেখো তো দুইটা বস্তু 1 কেজি ভরের, কিন্তু দুইটা বস্তুর ভরই কি 1 কেজি করে। তাহলে আমরা কিন্তু এখানে লিখতে পারি m1 সমান 1 কেজি, m2 সমান কি 1 কেজি, কিন্তু ঠিক আছে।
তাহলে আগে দেখো প্রথম বস্তুর আগে, তাহলে আমরা ধরতে পারি এই যে আগে হচ্ছে বেগ ছিল কত, প্রথম বস্তুর 2 মিটার/সেকেন্ড, দ্বিতীয় বস্তু তাহলে হচ্ছে 3 মিটার/সেকেন্ড। তাহলে আগের বেগ আমরা প্রথম বস্তুর জন্য u1 দ্বারা প্রকাশ করছিলাম 2 মিটার/সেকেন্ড, দ্বিতীয় বস্তুর জন্য আমরা u2 দ্বারা প্রকাশ করি 3 মিটার/সেকেন্ড। এবং সংঘর্ষের পরে এই যে দেখো এখানে বলে দিচ্ছি, সংঘর্ষের পরে প্রথম বস্তুর বেগকে আমরা কি v1 দ্বারা কিন্তু প্রকাশ করছি। প্রথম বস্তুর সংঘর্ষের পরের বেগ কিন্তু ছিল কি v1, মানে শেষ বেগ, প্রথম বস্তুর শেষ বেগ আর কি। তাহলে এটা কত ছিল 3 মিটার/সেকেন্ড। আমাদের কাছে চাওয়া হয়েছে কি দ্বিতীয় বস্তুর বেগ, মানে দ্বিতীয় বস্তুর শেষ বেগ, দ্বিতীয় বস্তুর শেষ বেগকে আমরা কি v2 দ্বারা প্রকাশ করছি, অর্থাৎ সংঘর্ষের পরে যেই বেগ ওইটা। তাহলে এখন আমরা v2 কত বের করব, আমরা লিখে ফেলি। আমরা জানি m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। ঠিক আছে, ভ্যালু শুধু জাস্ট বসিয়ে দিব আমরা। m1 এর ভ্যালু 1 ইনটু u1 এর ভ্যালু হচ্ছে 2 প্লাস m2 এর ভ্যালু 1 ইনটু u2 এর ভ্যালু হচ্ছে 3 সমান m1 এর ভ্যালু 1 ইনটু v1 এর ভ্যালু হচ্ছে 3 প্লাস m2 এর ভ্যালু 1 ইনটু এই v2 এর ভ্যালু আমাদেরকে বের করতে বলছে, তাহলে আমরা এই v2 এর ভ্যালু আমরা জানি না। এখন এইদিকে যদি আমরা যোগ করি, দেখো 2 এবং 1 গুণ করলে তো 2, তাই না, প্লাস 3 এবং 1 গুণ করলে 3 সমান এইদিকে 1 এবং 3 গুণ করলে 3 প্লাস 1 দ্বারা v2 কে গুণ করলে। এখন দেখো এই পুরাটা আমি যদি এই পাশে কল্পনা করি আর এই পুরাটা ওই পাশে কল্পনা করি, তাহলে আমরা লিখতে পারি 3 প্লাস v2, আর এখানে ওইটা পুরাটা কল্পনা করলে 2 প্লাস 3। তার মানে আমরা v2 এখান থেকে দেখো সরাসরি কি লিখতে পারি, এখানে 2 এবং 3 হচ্ছে 5, এই 3 এই পাশে প্লাসের ছিল, ওই পাশে গেলে কি মাইনাসের 3। সুতরাং v2 দেখো 5 থেকে 3 চলে গেলে কত, 2, তাহলে 2 মিটার/সেকেন্ড। তাহলে যেই দ্বিতীয় বস্তুর বেগ চাওয়া হয়েছিল আমাদের কাছে, অর্থাৎ দ্বিতীয় বস্তুর শেষ বেগ আর কি v2, এটা হচ্ছে 2 মিটার/সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমাদের সংঘর্ষ ভরবেগের নিত্যতার সূত্রটা আমরা মোটামুটি বুঝতে পারছি। এখন আমরা গতি শক্তির সূত্রটা দেখব। পদার্থবিজ্ঞানের ভাষায় কোন বস্তুকে নির্দিষ্ট বেগে আনতে যে পরিমাণ কাজ করা হয় তাকেই বলে গতিশক্তি। ঠিক আছে, আর এই গতিশক্তির ইংরেজি হচ্ছে কাইনেটিক এনার্জি। একে আমরা ই এর নিচে কে দ্বারা প্রকাশ করি। তো ই কে অর্থাৎ গতিশক্তি সমান হাফ এম ভি স্কোয়ার। এখন এই সূত্রটা কিভাবে আসছে এটা আমরা একটু ছোট্ট করে একটু দেখে নিই। মূলত এই সূত্রটা নিউটনের দ্বিতীয় সূত্র এবং কাজের যে সূত্রটা আছে ওইটা থেকে হচ্ছে এই সূত্রটা আসছে। ধরো কাজকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করি, কাজকে কি দ্বারা প্রকাশ করি, কাজ সমান হচ্ছে ডাব্লিউ। কিছুক্ষণ আগে আমরা দেখে আসছিলাম এই বল সমান হচ্ছে এফ। আর এর আগের অধ্যায়গুলোতে কিন্তু আমরা দেখে আসছি যে ত্বরণ সমান হচ্ছে এ, মানে ত্বরণকে এ দ্বারা আমরা প্রকাশ করি। বেগ মানে হচ্ছে ভি, আমরা তো দেখে আসছি তাই না, বেগ আদি বেগ হলে ইউ এবং শেষ বেগ হলে আমরা ভি দ্বারা প্রকাশ করি। সরণকে আমরা এস দ্বারা প্রকাশ করি এবং ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করি। এই কয়টা রাশি আমার এইটা প্রতিবেদনের জন্য এই কয়টা রাশি লাগবে, এই জন্য আমি এই কয়টা লিখে দিছি। আচ্ছা, কাজ, ধরো আমরা কাজের যে চ্যাপ্টারটা সামনে আসতেছে, কাজ ক্ষমতা শক্তি, ওইখানে আমরা দেখব মূলত আমরা তো এমনিতে ব্যাকরণের ভাষায় কিংবা এই যে ইংরেজি যে পার্ট অফ স্পিচের মধ্যে আমরা পড়লাম না ভার্ব বা ক্রিয়া, মানে কোনো কিছু করাকে তো ক্রিয়া বলে তাই না, কিন্তু আসলে পদার্থবিজ্ঞানের ভাষায় কোনো কিছু করাই ক্রিয়া হবে না। তুমি কোনো কিছু করলেই তখন ওইটাকে কাজ বলতে পারবা না। কাজ হবে তখনই যখন কোনো একটা বস্তুর উপর তুমি বল প্রয়োগ করো, ফলে সরণ যদি ঘটে, বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটার সরণ ঘটে, তখন আমরা এটাকে বলবো কাজ। আচ্ছা, আমি এটা বিস্তারিত চতুর্থ অধ্যায়ে যখন আমরা পড়বো তখন এটা আমি বিস্তারিত বলবো। আপাতত শুধু এতটুকু মনে রাখো, কাজ হচ্ছে কোনো একটা বস্তুর বল এবং সরণের গুণফল। তাহলে আমরা এখান থেকে কাজ যেহেতু ডাব্লিউ ধরছি, আমরা কি এখান থেকে লিখতে পারি না ডাব্লিউ সমান এফ এস
বল এবং সরণের গুণফল লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলো তো এখানে এফ সমান, কিছুক্ষণ আগে আমরা মাত্র দেখে আসছি, আমরা এটা প্রমাণও করবো নিউটনের দ্বিতীয় সূত্র। এফ সমান কিন্তু আমরা বলছিলাম যে এই এফ সমান, একটু আগে আমরা দেখলাম এম এ, এফ সমান আমরা কি দেখছিলাম এম এ। এখন আমি এখানে এফ এর জায়গায় কি এম এ বসাইতে পারি না? এম এ কিন্তু আমরা বসাইতে পারি। আচ্ছা, তাহলে এখন আরো একটা সূত্র আমরা পড়ছিলাম গতি অধ্যায়ে। এই সূত্রটা কি ছিল? যে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। যদি এইখানে ইউ সমান 0 হয়, মানে আদিবেগ যদি 0 হয়, তাহলে এই টার্মটা 0 হয়ে যাবে, ভি স্কয়ার কিন্তু ইউ স্কয়ার 0 হবে। তাহলে আমরা এখানে ভি স্কয়ার পাবো, ভি স্কয়ার সমান 2as, তাই না? আচ্ছা, এইখান থেকে আমরা as সমান কি লিখতে পারি? দেখো তো as সমান কি লিখা যায় না, ভি স্কয়ার বাই 2, মানে এই 2 আমি নিচে নিয়ে এসে বসে কি as সমান হচ্ছে ভি স্কয়ার বাই 2, জম পাশে নিয়ে গেছি। তাহলে as সমান ভি স্কয়ার বাই 2 লিখা যাচ্ছে। এখন এইখানে as এর জায়গায় যদি আমি এই ভ্যালুটা বসাই, তোমাদের কি কোনো সমস্যা আছে? আশা করি সমস্যা নেই। তাহলে w সমান হইছে ভি স্কয়ার ডিভাইডেড বাই 2, m এর মান তো আগে বসাই, এখানে m ইনটু as এর জায়গায় আমি বলছি বসাবো কি ভি স্কয়ার ডিভাইডেড বাই 2। এখন এই 2 যদি আমি সামনে নিয়ে এসে পড়ি, তাহলে আলটিমেট w সমান কি থাকতেছে, হাফ m ভি স্কয়ার আসতেছে। আমরা এই গতিশক্তি পদার্থবিজ্ঞানের ভাষায় আমরা গতিশক্তি কাকে বলে বলছি? কোন বস্তুকে নির্দিষ্ট বেগে আনতে যে পরিমাণ কাজ করা হয়। তাহলে এখানে এই বেগে যদি আনতে আমরা w পরিমাণ কাজ করা হয়, তাহলে আমরা আলটিমেট বলতে পারি যে ই কে সমান w। তাহলে w সমান হচ্ছে হাফ এম বি স্কয়ার। তাহলে আলটিমেট আমরা ই কে সমান কি লিখতে পারি না, যে ই কে সমান হাফ এম ভি স্কয়ার। দেখো তো লিখতে পারি কিনা, এইটাই আমরা এখানে লিখছি, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে কোনো একটা বস্তুর গতিশক্তি যদি আমাদেরকে বলে নির্ণয় করার জন্য, আমরা এই হাফ এম ভি স্কয়ার এই সূত্রটা দ্বারা আমরা তার গতিশক্তি নির্ণয় করব, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আরো কিছু সূত্র আছে, আমরা এগুলো একসাথে দেখে ফেলি আর কি, এবং কোনটা কোথায় ইউজ করবো আমরা এই জিনিসটাও একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, এই গতিশক্তি হাফ এম ভি স্কয়ার এই সূত্রটা ছাড়াও আমরা প্রায় সময় এই বাকি আরো এই যে তিনটা সূত্র দেখতেছি, আমরা এই সূত্রগুলো ইউজ করবো প্রায় সময়। যেমন কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে দুইটা বস্তু, একটা এ আর একটা বস্তু বি, যখন তারা কি হয়েছিল, সংঘর্ষ হয়েছিল, তখন আমরা ওইখান থেকে কি বের করছিলাম, সংঘর্ষের আগে এবং পরের ভরবেগের সমষ্টি সমান বলছিলাম না? যেমন m1u1 প্লাস m2u2 সমান m1v1 প্লাস m2v2। তাহলে সংঘর্ষের আগে এই বস্তুর গতিশক্তি যদি আমরা হিসাব করি, এবং সংঘর্ষের আগে এই ভি বস্তুর গতিশক্তি যদি আমরা হিসাব করি, তাহলে সংঘর্ষের আগের দুইজনের গতিশক্তির সমষ্টি সংঘর্ষের পরের দুইজনের গতিশক্তির সমান হবে। এই যে দেখো, এইটা গতিশক্তির সূত্র কিন্তু এইটাই, ঠিক আছে। ওইটা ছিল বড় বেগের, আর এটা হচ্ছে গতিশক্তির ক্ষেত্রে। তাহলে প্রথম বস্তুর এই যে গতিশক্তি সংঘর্ষের আগে m1u1 স্কয়ার, দ্বিতীয় বস্তুর গতিশক্তি সংঘর্ষের আগে m2u2 স্কয়ার। আবার সেম সংঘর্ষের পরে আমরা প্রথম বস্তুর ব্যাগটা কি ধরছিলাম, v1 ধরছিলাম না, এই জন্য m1 v1 স্কয়ার, দ্বিতীয় বস্তুর ব্যাগ ধরছিলাম v2, এই জন্য হচ্ছে m2 v2 স্কয়ার, ঠিক আছে। তাহলে এই সূত্রটাও আমরা প্রায় সময় ইউজ করবো আমাদের দরকার যখন লাগে তখন। এরপরে দেখো এই দুইটা সূত্র তোমাদের বইয়ের মধ্যে তোমরা ধরতে পারো, এই ফিজিক্স বইয়ের সবচেয়ে একটু পেঁচানো কিংবা একটু যদি তোমাদের কাছে কঠিন মনে হয়, তোমরা এই দুইটা সূত্র কি ধরতে পারো। এগুলা একটু মুখস্থ রাখা অনেক সময় তোমাদের জন্য একটু কষ্ট হয়ে যায়। তারপরে দেখো আমি একটু সহজভাবে তোমাদের বলার বা মনে রাখার একটা টেকনিক দেখাচ্ছি, তোমরা মনে রাখতে পারো কিনা। দুইটার ক্ষেত্রেই হচ্ছে দুইটা বরের সমষ্টি নিচে থাকবে, দুইটা বরের সমষ্টি নিচে। v1 এর ক্ষেত্রে m1 থেকে m2 মাইনাস করব, সাথে u1 গুণ করব, যেহেতু v1 বের করতেছি u1 গুণ করতেছি এই বরের পার্থক্যের সাথে। আবার v2 যেহেতু বের করতেছি m2 থেকে m1, মানে v2 মানে m2 থেকে m1 বিয়োগ করতেছি, এবং ব্যাক কোণটা গুণ করতেছি এদের সাথে u2, v2 u2, এবং প্লাস প্লাস হচ্ছে এদের বিপরীত গুলো, এখানে v1 বের করতেছি, তাহলে এখানে হবে 2 m2 u2, আর এখানে v2 বের করতেছি, তাহলে এখানে হবে 2 m1 u1। এই দেখো, এখানে হচ্ছে m2 u2, এখানে হচ্ছে m1 u1। যাই হোক, তোমরা যেইভাবে পারো এগুলা তোমরা তোমাদের আয়ত্তে নিয়ে নিবা,
আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম আর কি, যে কিভাবে মনে রাখবা। যাই হোক, তাহলে এখন আমাদের নেক্সট টপিক হচ্ছে নিউটনের এই দ্বিতীয় সূত্রটা আমরা দেখব। আচ্ছা, নিউটনের দ্বিতীয় সূত্রে দেখো কি বলা হয়েছে, যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, ঠিক আছে, এবং বল যেদিকে প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে। তাহলে এই নিউটনের এই কথাটার অর্থ কি? ধরো আমার কাছে এখানে একটা বস্তু আছে, ধরলাম এর ভর হইছে এম। আমি এই বস্তুটার উপর এম অবস্থায়, ধরো এখানে এর একটা বেগ আছে ইউ, আমি কি করলাম, এখানে এই বস্তুটার উপর এফ পরিমাণ বল প্রয়োগ করলাম। এফ পরিমাণ বল প্রয়োগ করার ফলে বস্তুটা কি হয়েছে, এখান থেকে এই চলতে চলতে ধরো এই বিন্দুতে আসে। এখান থেকে কতক্ষণ পর্যন্ত চলছে, ধরলাম সে টি সময় পর্যন্ত চলছে, এবং এই বিন্দুতে আসার পর সে হচ্ছে ভি বেগ প্রাপ্ত হয়েছে। আবার বলতেছি দেখো, এম ভরের একটা বস্তু ইউ বেগ অবস্থায় ছিল, আমি কি করলাম, ধরো এর উপরে এফ পরিমাণ বল প্রয়োগ করলাম। তাহলে এই বল প্রয়োগ করাতে সে কি হয়েছে, এইখান থেকে এইখানে আসছে, এর সময় লাগছে টি, এবং এইখানে আইসা তার আগের যেই বেগ ছিল ইউ, সে এই বেগের পরিবর্তন হইয়া তার এখন বেগ হয়েছে, কত বেগ প্রাপ্ত হয়েছে, সে ভি বেগ প্রাপ্ত হয়েছে। তাহলে এখন আমি যদি তোমাকে বলি যে এফ বল প্রয়োগ করাই টি সময়ে বস্তুটার বেগের কতটুকু ভরবেগের কতটুকু পরিবর্তন হয়েছে, তাহলে ভরবেগের পরিবর্তন যদি আমরা বের করতে চাই, এই বিন্দুতে তার ভরবেগ কত ছিল, আমরা তো জানি ভরবেগ মান হইছে ভর ইনটু বেগের গুণফল, ভর ইনটু বেগ। তাহলে এই বিন্দুতে ভরবেগ কত হবে, এমভি। তাহলে এই টি সময়ে ভরবেগের পরিবর্তন কত, পরিবর্তন মানে হচ্ছে কি, পার্থক্য আর কি। তাহলে এইটা থেকে এটা বিয়োগ করলে কিন্তু আমরা পরিবর্তন পাবো, এমভি মাইনাস এম। তাহলে এই পরিবর্তনটা হয়েছে কত সময়ে, টি সময়ে। তাহলে আমরা কি এইখানে এই কথাটা লিখতে পারি না, যে টি সময়ে ভরবেগের পরিবর্তন হয়েছে এমভি মাইনাস এমইউ। তাহলে একক সময়ে, সুতরাং একক সময়ে ভরবেগের পরিবর্তন কত হয়েছে দেখো তো, এমভি মাইনাস এমইউ ডিভাইডেড বাই টি। একক সময়ে এতটুকু হয়েছে না, এই একক সময়ে যেই পরিবর্তন হয়েছে ওইটাকে আমরা বলতেছি হার, ভরবেগের পরিবর্তনের হার। তাহলে এখন দেখো, এই আমরা এই বিবৃতির সাথে যদি মিলাই নিউটনের দ্বিতীয় সূত্রের সাথে বস্তু ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, আমরা এখানে কত বল প্রয়োগ করছিলাম, এফ পরিমাণ বল প্রয়োগ করছিলাম, আর ভরবেগের পরিবর্তন হয়েছে কত, পরিবর্তনের হারটা কত, এত। তার মানে কি আলটিমেট আমরা এখান থেকে এটা লিখতে পারি না যে এফ সমানুপাতিক ভরবেগের পরিবর্তনের হারটা এমভি মাইনাস এমইউ ডিভাইডেড বাই টি। এই যে দেখো কথার সাথে মিলছে কিনা, প্রযুক্ত বল হচ্ছে কি ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এই যে প্রযুক্ত বলের সমানুপাতিক। এখন দেখো এফ সমানুপাতিক, এইখান থেকে দেখো এম কমন নিতে পারি না আমরা উপর দিকে, এম কমন নিলে থাকে কি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এখান থেকে আবার কি লেখা যায়, এফ সমানুপাতিক, দেখো এর আগের চ্যাপ্টারে আমরা পড়ে আসছি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি সমান কি, এ লেখা যায় এ ত্বরণ। এখন এই সমানুপাতিক চিহ্ন উঠানোর জন্য বিজ্ঞানী নিউটন একটা ধ্রুবক ধরছে, এই কে, যার ভ্যালু হচ্ছে কি 1, কে এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এখন আমরা যদি এই সমানুপাতিক চিহ্নটা উঠায় সমান চিহ্ন দেই, তাহলে এখানে আমরা লিখতে পারি না কে এম এফ, যেহেতু কে এর ভ্যালু হচ্ছে এখানে 1, তাহলে এখানে কে রাখা যেই কথা না রাখা কি সেম কথা, তাহলে আলটিমেট আমরা এফ সমান লিখতে পারি এম এ। এই যে দেখো নিউটনের দ্বিতীয় সূত্র আমরা কিছুক্ষণ আগে কিন্তু বলছিলাম যে এফ সমান এম এ, এটা আমরা প্রমাণ করব। তাহলে এই দেখো এখানে কিন্তু প্রমাণ হয়ে গেছে, দ্বিতীয় সূত্র থেকে কিন্তু আমরা কি বল পাইছি, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বল সমান এফ সমান এম এ, এই জিনিসটা পাইছি। প্রথম সূত্র থেকে নিউটনের আমরা জড়তার যে ধারণা ওইটা পাইছিলাম, এখন দ্বিতীয় সূত্র থেকে আমরা পাইছি কি বলের ধারণা। প্রায় সময় তোমাদের এই অবজেক্টিভে আসতে পারে যে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কিসের ধারণা পাই বা কি পাই, এখানে আমরা এই বলের ধারণা পাই দ্বিতীয় সূত্র থেকে। ঠিক আছে, তাহলে আশা করি তুমি এতটুকু তোমরা এই সূত্রটা কিভাবে আসছে
বুঝতে পারছো, প্রায় সময় এই সূত্রটার প্রতিবেদন তোমাদের পরীক্ষাতে দিয়ে দেয়, ঠিক আছে। আমাদের সময় আমার মনে আছে 2015 সালে এটা প্রতিবেদন আসছিল। তোমরা চেষ্টা করে খুঁজে দেখবা, ওইখানে 2015 সালে এই দ্বিতীয় সূত্রের প্রতিবেদন কিভাবে, মানে এফ সমান এম এ কিভাবে এটা প্রমাণ করতে বলছিল, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে এইটা আমরা ইউজ করে একটা ছোট্ট একটা ম্যাথ দেখে ফেলি, চলো। আচ্ছা দেখো, এখানে কি বলা হয়েছে, স্থির অবস্থান থেকে 100 মিটার দূরত্ব অতিক্রম করতে একটি বস্তুকে 10 সেকেন্ড ধরে 20 নিউটন বল প্রয়োগ করা হলো, বস্তুটির ভর কত, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এখানে কি দেয়া আছে দেখো তো, আমরা মাত্র কিছুক্ষণ আগে কিন্তু দেখে আসছিলাম যে এফ সমান কি এম এ। এখান থেকে এম সমান কি লিখে দেবে বলে তো, এম সমান এফ বাই এ। আমাদের এখানে এফ দেয়া আছে, বল দেয়া আছে, কিন্তু এ কি কোথাও দেওয়া আছে, ত্বরণ, ত্বরণ কোথাও দেয়া নাই। তার মানে বুঝতেই পারতেছো, আমাদের এই ভর বের করার জন্য প্রথমে কি ত্বরণটা বের করা লাগবে, তাই না। তাহলে এখানে দেখি আমাদের কি কি দেওয়া আছে, যেহেতু স্থির অবস্থান বলছে, স্থির অবস্থান, তাইলে বলতো এখানে যেহেতু স্থির অবস্থান বলছে, তাইলে আদিবেগ কি বস্তুটা 0 মিটার/সেকেন্ড। দূরত্ব কতটুকু কতটুকু অতিক্রম করছে, 100 মিটার, তার মানে এস সমান কি 100 মিটার। এবং কত সময় ধরে বস্তুটার উপর বল প্রয়োগ করা হয়েছিল, সময় টি সমান হচ্ছে 10 সেকেন্ড। কত বল প্রয়োগ করছিল, এফ সমান কি 20 নিউটন। আমাদের কাছে যেহেতু ভর চাইছে, ভর বের করার জন্য আমাদের এখানে কোথাও ত্বরণ দেয়া নাই, তাহলে আমাদের এখানে ত্বরণটা বের করা লাগবে, তারপরে হচ্ছে কি ভরটা বের করা লাগবে। দেখো, এর আগের অধ্যায়ে আমরা কিন্তু বলছিলাম যে 5টা রাশি থেকে যে কোনো 4টা রাশি দেয়া থাকলে গতিতে আমরা অপর রাশিটা কিভাবে বের করবো। এখানে দেখো আদিবেগ, দূরত্ব, সময় এবং ত্বরণ দেয়া আছে, মানে দেয়া আছে বলতে আমরা বের করবো এই 4টা রাশির মধ্যে সম্পর্কযুক্ত সূত্র কোনটা ছিল, একটাই ছিল সূত্র। নাই কি এখানে আদিবেগ আছে, দূরত্ব আছে, সময় আছে, ত্বরণ আছে, নাই কি শেষ বেগ নেই। তাহলে শেষ বেগ না থাকলে আমরা কি জানি, শেষ বেগ না থাকলে আমরা জানি একটা সূত্রই, ওইটা হচ্ছে কি এস সমান ইউটি প্লাস কি হাফ এ টি স্কয়ার। ভ্যালু বসাই, এস এর ভ্যালু এখানে কত 100, যদি 100 বসালাম এই টার্মটা 0 হয়ে যাবে, ঠিক আছে, কারণ আদিবেগ যেহেতু 0। আমার কাছে এখানে থাকবে কি হাফ, মানে 0 প্লাস হাফ ইন্টু এ এর মান জানি না, বের করবো, ইন্টু টি, টি এর ভ্যালু দেওয়া আছে কত 10 স্কয়ার। এখান থেকে আমরা লিখতে পারি 100 সমান, এখানে হচ্ছে হাফ ইন্টু এ, এই 10-এর উপর যেহেতু স্কয়ার এখানে হচ্ছে 100, কারণ কাটাকাটি করলে এখানে থাকে কত 50, তার মানে 50 এ সমান হচ্ছে 100। তার মানে আলটিমেট আমরা লিখতে পারি না যে এ সমান, এখান থেকে আমরা লিখতে পারি না 100 ডিভাইডেড 50, তাহলে সুতরাং এ সমান এখানে আমরা পাবো কত 2 মিটার/সেকেন্ড স্কয়ার। যেহেতু আমরা ত্বরণ পেয়ে গেছি, তাহলে এখন যদি এখানে বসায় দিই এই সূত্রতে, তাহলে আবার আবার কি এফ সমান, এটা তো একবার লিখছি, আচ্ছা আমি আবারও লিখতেছি, এটা বোঝানোর জন্য প্রথম লিখছিলাম। আবার এফ সমান এম এ, এখান থেকে আমরা বের করবো কি এম, সুতরাং এম সমান এফ বাই এ সমান, এফ এর ভ্যালু 20 দেয়া আছে তাই না, 20, এ এর ভ্যালু আমরা এখানে কত পাইলাম 2 মিটার/সেকেন্ড স্কয়ার, সুতরাং 2 এম সমান 10 কেজি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে বস্তুটার ভর কত ছিল, 10 কেজি ছিল। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন হচ্ছে আমাদের পরের টপিক, মহাকর্ষ বল। কিছুক্ষণ আগে আমরা মহাকর্ষ বলের সংজ্ঞা কিন্তু পরে আসছি, তাই না, যে এই মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু তাদের পরস্পর পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাকে বলে কি মহাকর্ষ বল, তাই না। এখন ধরো আমি ধরলাম যে এইখানে একটা বস্তু আছে এই মহাবিশ্বের, এই বস্তুটা হচ্ছে M1, এবং এইখানে আর একটা বস্তু আছে, এটা হচ্ছে ধরো M2, এবং এদের মধ্যবর্তী দূরত্ব, আমি এদের মধ্যবর্তী দূরত্ব ধরলাম আর। এখন তাইলে M1 এবং M2 এই দুইটা বস্তু তো মহাবিশ্বের মধ্যেই আছে, তাই না, মহাবিশ্বের ভেতরেই তো দুইটা বস্তু, তাহলে এদের মাঝখানে তো তাইলে মহাকর্ষ বল অনুযায়ী এদের মাঝখানে একটা বল অনুভব করার কথা। আমরা ধরলাম এদের মধ্যবর্তী যে বল, এরা এই এফ বল অনুভব করে, এফ। তাহলে এই এফ বল যে অনুভব করে, এই
এফ এর ভ্যালুটা আমরা কিভাবে বের করবো, বা এফ আমরা কিভাবে ক্যালকুলেট করবো, কিভাবে হিসেব করবো? তোমরা ছোট সময় অনেকেই চুম্বক নিয়ে খেলছো না? এখনো তো খেলো অনেকে, তাই না? দুইটা চুম্বক যদি দেয়া থাকে আমাদের কাছে, ধরো এখানে একটা এই সাইজের চুম্বক দেয়া আছে আর এখানে একটা এই সাইজের চুম্বক দেয়া আছে, আর এখানে ধরো আরো বড় সাইজের দুইটা দুইটা চুম্বক দেয়া আছে, এই যে বড়। বলো তো, এই যে দুইটা চুম্বক, এই দুইটা চুম্বকের ক্ষেত্রে যেই বল অনুভব হবে বা দুইজনকে দুইজনে যেইভাবে আকর্ষণ করবে, এই বড়গুলোর ক্ষেত্রে কি এইগুলো সমান হবে আকর্ষণটা, নাকি এগুলো থেকে বেশি? অবশ্যই ছোটগুলো থেকে এই বড় চুম্বকগুলোর আকর্ষণ বল কি বেশি, তাই না? তাহলে ঠিক তদ্রূপ যদি মহাবিশ্বের দুইটা বস্তুর ভর যত বেশি হবে, ভর যত বেশি হবে, বল হচ্ছে তত বেশি হবে। আবার বলতেছি, দুইটা বস্তুর যেই মধ্যবর্তী আকর্ষণ বল, এই মধ্যবর্তী আকর্ষণ বলটা হচ্ছে ওই দুইটা বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক, ভরের গুণফলের, অর্থাৎ এফ সমানুপাতিক m1 m2। মানে হচ্ছে ভর যত বাড়বে, দুজনের ভরের গুণফল যত বেশি হবে, এদের মাঝখানে মধ্যবর্তী বলটা কি হবে তত বেশি হবে। এই যে চুম্বকের মতো কল্পনা করে, চুম্বকগুলো ছোট থাকলে যেই বল অনুভব করে, বড় হলে কি বড় চুম্বকগুলোর মধ্যে আকর্ষণ বলটা বেশি না? তো ঠিক সেম এই জিনিসটা হইতেছে। আবার আরেকটা জিনিস কল্পনা করো, ধরো চুম্বকের ক্ষেত্রে আমরা ছোট সময় কি দেখলাম, ধরো এইখানে দুইটা চুম্বক আছে, এখান থেকে এদের মাঝখানে দূরত্ব, কথার কথা ধরলাম আমরা 2 মিটার। এখন চুম্বক গুলাকে যদি আমরা আর একটু দূরে সরাই দিই, ধরো দূরত্ব আমরা এখানে 4 মিটার করে দিচ্ছি। এখন এইখানে এই দুইজন যেই বল অনুভব করবে, বা যেই আকর্ষণ বল এদের মাঝখানে যতটুকু হবে, এদের মাঝখানে কি আকর্ষণটা তত হবে না? এই দূরত্ব বাড়াতে হয়েছে, আকর্ষণ কি হয়েছে কমে গেছে। কিন্তু আবার যদি আমি এখানে 2 ছিল, আমি যদি আরো এদেরকে আরো কাছাকাছি নিয়ে হিসাব করতাম, 1 বানাই দিতাম দূরত্ব মাঝখানে, তাহলে কিন্তু এর চেয়ে আরো বেশি আকর্ষণ হতো। তাহলে আমরা কি বুঝলাম, যে চুম্বকের ক্ষেত্রে আমরা দেখছি দূরত্ব যখন বাড়ে আকর্ষণ বল, এই দূরত্ব বাড়ছে আকর্ষণ বল কমে গেছে, আবার দূরত্ব কমছে আকর্ষণ বল কি বাড়ে। ঠিক তদ্রুপ এইটার ক্ষেত্রে এই দুইটা বস্তুর দূরত্ব আমরা এখানে আর ধরছিলাম, তাহলে আর যত বাড়বো আকর্ষণ বল তত কমবো, আর যত কমবো আকর্ষণ বল তত বাড়বো। কি হারে বাড়বো? এই দূরত্ব আর এর বর্গের ব্যস্তানুপাতিক হারে বাড়বো। ঠিক আছে, বর্গের ব্যস্তানুপাতিক। আবারও আমি বলতেছি, দেখো এখানে চুম্বকের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, চুম্বক গুলা যত বড় হইতেছে আকর্ষণ বল তত বাড়তেছে না? ঠিক তদ্রুপ এই দুইটা বস্তু কণার মধ্যে মহাবিশ্বে যদি এদের ভর বাড়ে, ভরের গুণফল বাড়ে, তাহলে আকর্ষণ বল বেশি হবে, ভরের গুণফল কমলে আকর্ষণ বল কম হবে। অর্থাৎ এই এদের মধ্যবর্তী আকর্ষণ বল হচ্ছে এই দুইটা ভরের গুণফলের সমানুপাতিক। এবং মধ্যবর্তী যে দূরত্ব, আমরা মধ্যবর্তী দূরত্ব ধরছি আর, এই মধ্যবর্তী দূরত্ব আর এর বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে এখন এই দুইটা সূত্রকে যদি আমরা একসাথে লিখি, দেখো তো আমরা এখানে কি পাবো একসাথে লিখলে দুইটা সূত্রকে? এফ সমান, আমরা কি পাবো এখান থেকে? দেখো তো এফ সমান কি লেখা যায় না, যে এফ সমানুপাতিক, এরা ছিল উপরে m1 m2 আর এ হচ্ছে কি নিচে। এখন এই সমানুপাতিক চিহ্ন উঠানোর জন্য একটা মহাকর্ষীয় ধ্রুবক আমরা ব্যবহার করব জি, যার ভ্যালু হচ্ছে 6.67 × 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। ঠিক আছে, এটা ভ্যালুটা ফিক্সড, এটা মুখস্থ রাখতে হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এফ সমান, এই সমানুপাতিক চিহ্ন উঠানোর জন্য এই যে জি ব্যবহার করা হয়, m1 m2 ডিভাইডেড বাই r স্কয়ার। এইটাই হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু তুমি মধ্যবর্তী আকর্ষণ বল বের করতে চাইবা, এই সূত্র দ্বারা তুমি বের করতে পারবে। এখন আসো, যদি আমাদের মহাবিশ্বের দুইটা বস্তুর মধ্যে একটা বস্তু যদি হয় পৃথিবী, আর একটা যে কোনো বস্তু হোক, ধরো ওইটা চাঁদ হইতে পারে, মঙ্গল গ্রহ হইতে পারে, বা যে কোনো বস্তুই হইতে পারে, তাই না? তখন ওই বলটাকে আমরা বলি হচ্ছে অভিকর্ষ বল। ঠিক আছে, একটা মহাবিশ্বের দুইটা বস্তুর মধ্যে তো আকর্ষণ বল পরস্পরকে পরস্পর আকর্ষণ করে, এর মধ্যে একটা যদি হয় পৃথিবী, তখন ওই বলটাকে আমরা মহাকর্ষটাকে বলতেছি অভিকর্ষ। ঠিক আছে, অভিকর্ষ বল। তোমাদের প্রায় সময় পরীক্ষাতে আসে যে সকল
সকল অভিকর্ষই মহাকর্ষ, কিন্তু সকল মহাকর্ষ অভিকর্ষ না, কেন ব্যাখ্যা করো। তাইলে তোমরা এই দুইটার সংজ্ঞা যদি তুলে দিতে পারো, লেখা দিতে পারো, তাইলেই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। কি বললাম? মহাকর্ষ হওয়ার জন্য শর্ত কি? মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু পরস্পর যে আকর্ষণ গুলো, এটা হচ্ছে মহাকর্ষ বল। আর অভিকর্ষ হওয়ার জন্য শর্ত হয়েছে একটা হচ্ছে কি, পৃথিবী হওয়া লাগবে। একটা যদি পৃথিবী হয়, অন্য একটা যে কোনো বস্তু হোক, তখন তাদের মধ্যে যে আকর্ষণ বল, এটা হচ্ছে অভিকর্ষ বল। ঠিক আছে? আচ্ছা, তাইলে এখন ধরো একটা বস্তু পৃথিবী, এখানে তো M1 আমি ধরলাম, এই যে এটা হচ্ছে পৃথিবী, কথার কথা, পৃথিবীর ভর M। এই যে এখানে দেখো পৃথিবীর ভর M, এইটা হচ্ছে ফিক্সড। পৃথিবীর ভরটা কত? 5.98 ইন্টু 10⁻24 কেজি। এটা হচ্ছে পৃথিবীর ভর, এটা ফিক্সড। তাহলে একটা পৃথিবী যদি হয়, এবং পৃথিবীর ব্যাসার্ধ ফিক্সড, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে এই যে আর এর ভ্যালু হচ্ছে ফিক্সড 6.37 ইন্টু 10⁻6 মিটার। এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ ফিক্সড। এখন তাইলে এখানে যদি আমরা ধরলাম পৃথিবীর পৃষ্ঠে একটা বস্তু আছে, এই M1 ভরের একটা বস্তু আছে, আর পৃথিবীর ভরটা হচ্ছে M, আমি এটা ক্যাপিটাল M দ্বারা প্রকাশ করতেছি, আর এটা হচ্ছে কি, স্মল m। আর এতে আমরা জানি পৃথিবীর ব্যাসার্ধ এই যে আর, এখানে যদি আর হয়, তাহলে সূত্রটা কি হইতেছে দেখো তো, সূত্রটা এখন একটু ঘুরাই দিতেছি আমরা। তাহলে F, এই ক্ষেত্রে F সমান হবে অভিকর্ষ মহাকর্ষ ধ্রুবক, যা জি জি তো আছে, এবং এখানে কি হইতেছে, দুইটা বস্তুর ভরের গুণফল, এই যে দুইটা বস্তুর ভরের গুণফল লিখছিলাম আমরা, এই যে M1 M2, তাহলে এখন লিখবো বড় হাতের M, ছোট হাতের M। এবং হচ্ছে এইখানে দেখো ব্যাসার্ধ আমরা আর লিখছিলাম ছোট হাতের, তখন এখন যেহেতু পৃথিবীর ব্যাসার্ধ হিসেব করতেছি আমরা, তাইলে এখানে বড় হাতের আর। ঠিক আছে? তাহলে যদি পৃথিবীর ক্ষেত্রে আমরা বের করতে চাই, এভাবে। আচ্ছা, এখন হচ্ছে দেখো এই F সমান, আমরা কিন্তু কিছুক্ষণ আগে দেখে আসছিলাম MA, কিন্তু এই যে মহাকর্ষ বা অভিকর্ষ, এই বল যখন আমরা হিসেব করব, তখন F সমান এর জায়গায় আমরা mg বসাবো। ma না বসিয়ে আমরা a এর জায়গায়, এটা কি, এই যে অভিকর্ষ ত্বরণটা বসাবো আর কি। এর আগে উপরোক্ত সূত্রের ক্ষেত্রে কিন্তু এর আগের অধ্যায়ে আমরা দেখে আসছিলাম কিন্তু, তাই না? তাহলে এখানে g বসাইলে, তাহলে দেখো তো m এর জায়গায় আমরা কি বসাইতে পারি, mg সমান, এইখান থেকে আমরা কি পাই, g m m আর স্কয়ার। এটা কিন্তু হচ্ছে ওই যে বস্তুর যে আকর্ষণ বল, ওইটা। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো তো g সমান কি লেখা যেতেছে, g সমান g m m, এখানে এই m যদি নিচে চলে আসে আর স্কয়ার, এই m m যদি আমি কাইটা দিই, তাহলে আলটিমেট দেখো তো g সমান কি পাইতেছি, g সমান হইছে বড় হাতের g m বাই আর স্কয়ার। এটাই হচ্ছে এই g এর ভ্যালু। এখানে যদি তুমি এখন অভিকর্ষ, এই মহাকর্ষ ধ্রুবক g এর ভ্যালুটা বসাও, তারপর হচ্ছে কি m এর ভ্যালু, এই যে পৃথিবীর ভর বসাও, এবং r এর ভ্যালু এটা বসাও, তাহলে তুমি এখান থেকে এই যে g এর যে ভ্যালুটা পাবা, এই g এর ভ্যালুটা হচ্ছে প্রায় 9.8 মিটার পার সেকেন্ড। এইখান থেকেই আসছে জি এর ভ্যালু। ঠিক আছে? তাহলে এখানে আমরা প্রায় সময় এই যে জি এর ভ্যালুটা হচ্ছে ভূপৃষ্ঠে হচ্ছে এত আর কি। এখন অনেক সময় ভূপৃষ্ঠ থেকে অনেক উচ্চতায় বলতে পারে, আবার ভূপৃষ্ঠ থেকে তোমার মাটির নিচেও জি এর ভ্যালু চাইতে পারে। তখন আমরা হচ্ছে এখানে আর এর ভ্যালু কমায়া বাড়ায়া কি করবো, আমরা ওইটা বের করবো। আমরা নেক্সট দেখবো এই জি এর ভ্যালু আমরা এই সূত্রটি ব্যবহার করব বের করার জন্য। এবং এফ, যদি যে কোনো দুইটা বস্তু, অনেক সময় আমাদের সূর্য, পৃথিবী এবং চাঁদ, পৃথিবী, এদের মাঝখানের অভিকর্ষ ত্বরণ কমায়া বাড়ায়া দিয়ে আমাদেরকে বলে ওইখান থেকে এটা বের করার জন্য, তখন আমরা কিন্তু এই সূত্রটা ইউজ করব। ঠিক আছে? তাইলে মহাকর্ষ বল সম্পর্কে মোটামুটি বুঝতে পারছো। এখন হচ্ছে আমরা নিউটনের যে তৃতীয় সূত্রটা আছে, ওইটা সম্পর্কে মোটামুটি একটু জানবো। ঠিক আছে? নিউটনের তৃতীয় সূত্রে দেখো কি বলা হয়েছে। এই সূত্রটা আমরা সবাই অনেক সময় বলি, তাই না? প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, যাকে ইংলিশে বলে কি, এভরি অ্যাকশন হ্যাজ ইট অপোজিট ইকুয়াল রিঅ্যাকশন, তাই না? তাইলে এইটার কথাটার অর্থ কি, ধরো কথার কথা, তুমি এই দেয়ালটার মধ্যে বা বোর্ডের মধ্যে একটা কি দিলা, ঘুষি দিলা। এই দেখো ঘুষি দিলাম, এই দেয়ালও কিন্তু আমাকে কি ঘুষি দিতেছে, মানে ফিরে দিতেছে। আমি যত জুড়ে এই দেয়ালের মধ্যে ঘুষি দিব কিংবা লাথি মারবো, এই দেওয়াল তত জুড়েই কি আমাকে কিন্তু ওইটা ফিরিয়ে দিবে, তাই না? ধরো কথার কথা, আমি যদি কোনো একটা বস্তুর উপরে এফ বল প্রয়োগ করি, ওই বস্তুটা আমাকে সেম কি এফ একটা বল প্রয়োগ করবে। আমি যেই দিকে দিছি সে হচ্ছে কি তার বিপরীত দিকে আবার কি সেম বলটা আমাকে
ফিরিয়ে দিবে। ঠিক আছে, তাহলে এই নিউটনের তৃতীয় সূত্রটা মানে হচ্ছে এইটা যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। ঠিক আছে, তুমি এটা দৈনন্দিন জীবনেও তুমি দেখবা, এটা কাজে কথাবার্তা চলাফেরা এগুলো ক্ষেত্রেও দেখবা সেম। তুমি একজনের সাথে যেই কাজটা বা যেই আচরণটা তুমি করবা, দেখবা তুমি ওইটা কোনো না কোনো ভাবে তার কাছ থেকে হোক কিংবা অন্য কারোর কাছ থেকে হোক, এটা তুমি ফেরত পাবা। এইটাই প্রকৃতির নিয়ম, এইটাই। ঠিক আছে, যাই হোক। আচ্ছা, তাহলে চলো আমরা এরপরের টপিকে চলে যাই, হচ্ছে ঘর্ষণ বল। ঠিক আছে, এটা থেকে প্রায় সময় ম্যাথ থাকে ঘর্ষণ বল থেকে, এটা একটু ভালোভাবে আমরা বোঝার চেষ্টা করি। আচ্ছা, ঘর্ষণ বল কাকে বলে? একটি বস্তু যখন অন্য একটি বস্তুর সংস্পর্শে থেকে একটির উপর দিয়ে অপরটি চলতে চেষ্টা করে কিংবা চলতে থাকে, তখন বস্তুদ্বয়ের সংস্পর্শ থেকে গতির বিরুদ্ধে একটি কি বাধার সৃষ্টি হয়। এই বাধাকে ঘর্ষণ বল বলে। ঠিক আছে, অর্থাৎ একটা বস্তু আরেকটা বস্তুর সাথে যখন লাইগে থাকে, একটার উপর দিয়ে আরেকটা কি চলতে থাকে কিংবা চলার চেষ্টা করে, ওই ক্ষেত্রে কি একজন আরেকজনকে কি বাধা দেয় না? এই যে একজন আরেকজনকে যে বাধা দিতেছে, এই বাধাটাকে বলতেছে ঘর্ষণ বল। তো আমাদের বইয়ে এই 4 ধরনের ঘর্ষণ দেয়া আছে। একটা হচ্ছে গতি ঘর্ষণ, আর একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, এবং আবর্তন ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ। ঠিক আছে, তো এই 4টা সম্পর্কে আমরা মোটামুটি একটু ধারণা নিয়ে রাখি। বিশেষ করে এই গতি ঘর্ষণ থেকে আমাদের এই ম্যাথ করা লাগতে পারে না, আমরা এই গতি ঘর্ষণ থেকে ম্যাথ করব। ঠিক আছে, তো এই 4টা ঘর্ষণ, গতি ঘর্ষণ কাকে বলে, স্থিতি ঘর্ষণ কাকে বলে, আবর্তন ঘর্ষণ কাকে বলে এবং প্রবাহী ঘর্ষণ কাকে বলে, চলো এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথমে আসা যাক গতি ঘর্ষণ কি। গতি ঘর্ষণ হচ্ছে একটি বস্তু সাপেক্ষে অন্য একটি বস্তু যখন গতিশীল হয়, তখন তাদের মধ্যে যেই ধরনের ঘর্ষণ ক্রিয়া করে, এই ঘর্ষণকে আমরা বলতেছি গতি ঘর্ষণ। গতি ঘর্ষণের ক্ষেত্রে বস্তুর ওজন যত বেশি হবে, গতি ঘর্ষণও কি তত বেশি হবে। ঠিক আছে, এই গতি ঘর্ষণ নির্ণয়ের একটা ফর্মুলা আছে, এটা দিয়ে আমরা ম্যাথ করব। এটা হচ্ছে এফ সমান, গতি ঘর্ষণকে এফ দ্বারা প্রকাশ করা হয়, এফ সমান মিউ ডাব্লিউ। ঠিক আছে, এখানে এই ডাব্লিউ হচ্ছে কি ওজন, আর এই মিউ হচ্ছে গতি ঘর্ষণ সহগ। ঠিক আছে, আর গতি ঘর্ষণের একটা উদাহরণ হচ্ছে, যেমন ধরো কোনো একটা গাড়ি রাস্তার উপর দিয়ে চলতেছে, তাই না, গতিশীল অবস্থায় ছিল, তখন গাড়িটা কি যখন ব্রেক করে তখন থাইমা জানা, এই যদি গতি ঘর্ষণ না থাকতো তাহলে কিন্তু এই গাড়িটা কি থামানো কিন্তু সম্ভব ছিল না। তাহলে এই গাড়ি থেমে যাওয়া হচ্ছে একটা গতি ঘর্ষণের উদাহরণ। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে স্থিতি ঘর্ষণ। দুইটা বস্তু যখন একে অপরের সাপেক্ষে স্থির থাকা অবস্থায় ঘর্ষণে লিপ্ত হয়। ঠিক আছে, যখন দুইটা বস্তু স্থির আছে, স্থির থাকা অবস্থায় কি একজনের সাথে একজনের ঘষা লাগতেছে, এই ধরনের ঘর্ষণকে আমরা বলি হচ্ছে স্থিতি ঘর্ষণ। যেমন ধরো আমাদের এই হাঁটা চলা, আমরা যখন হাঁটি মাটির উপর দিয়ে, তখন কি পা যখন দিলাম, এই পাটা কি স্থির না মাটির উপর, কিন্তু একটা ঘষা কিন্তু লাগতেছে মাটির সাথে। তো এই ধরনের ঘর্ষণ হচ্ছে স্থিতি ঘর্ষণ। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে আবর্তন ঘর্ষণ। একটি বস্তু যখন অপর একটি বস্তুর উপর দিয়ে গড়িয়ে চলে, তখন যেই ঘর্ষণের সৃষ্টি হয় তাকে বলে আবর্তন ঘর্ষণ। যেমন ধরো সাইকেলের চাকার গতি, সাইকেল কি রাস্তার উপর দিয়ে কি গড়িয়ে গড়িয়ে চলে না, মার্বেলের গতি, মার্বেলকে আমরা ফ্লোরের মধ্যে ছেড়ে দিলাম, তখন এই মার্বেলটা কি এই ফ্লোরের মধ্য দিয়ে গড়িয়ে গড়িয়ে কিন্তু চলতেছে। ঠিক আছে, এই ধরনের গতিকে আমরা বলি আবর্তন গতি। এবং হচ্ছে সবশেষে দেখো প্রবাহী ঘর্ষণ। তাহলে এই প্রবাহী ঘর্ষণ আমরা কাকে বলতেছি? কোনো বস্তু যখন প্রবাহী পদার্থ অর্থাৎ তরল কিংবা বায়বীয় পদার্থের মধ্য দিয়ে যায়, তখন যেই ধরনের ঘর্ষণের সৃষ্টি হয় তাকে বলে হচ্ছে প্রবাহী ঘর্ষণ। যেমন প্যারাশুট দিয়ে যখন কি উপর দিকে নিচে নেওয়া হয়, তখন এই বায়বীয় বাতাসের সাথে কি এক ধরনের ঘর্ষণের সৃষ্টি হয়, এই ধরনের ঘর্ষণ হচ্ছে প্রবাহী ঘর্ষণ। ঠিক আছে, তো আশা করি ঘর্ষণ ঘর্ষণ বল বা ঘর্ষণ সম্পর্কে তোমরা মোটামুটি ধারণা লাভ করতে পারছো। এখন আমাদের আজকে সর্বশেষ টপিক হচ্ছে গতির উপর ঘর্ষণের প্রভাব। আচ্ছা দেখো, গতির উপর ঘর্ষণের প্রভাব কিভাবে? এই ঘর্ষণের ফলে কিন্তু আমাদের গতি কি কমে যায়, তাই না? ঘর্ষণ গতিকে কি কমিয়ে দিই, আর আমরা আমাদের সুবিধা অনুযায়ী এই ঘর্ষণকে বাড়াতে পারি, কমাতেও পারি। ঠিক আছে, তো তোমাদের বইয়ের মধ্যে দেখবা একটা প্রশ্ন আছে যে ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব্য অথবা ঘর্ষণ একটি প্রয়োজনীয় ক্ষতি ব্যাখ্যা করো। তো
তো এই ঘর্ষণের ফলে আমাদের অনেক লাভ হইতেছে, আবার ঘর্ষণের ফলে আমাদের কি ক্ষতিও হইতেছে। ধরো কথার কথা, যদি ঘর্ষণ না থাকতো, আমরা এই রাস্তাঘাটে চলাফেরার সময় যে গাড়ি ঘোড়া অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যেত, তাই না? কারণ তুমি ব্রেক কষলা গাড়িতে, এই গাড়ি কিন্তু কি থামতো না, ঘর্ষণের ফলেই তো গাড়ি থামে, তাই না? আবার এই ঘর্ষণটা আমাদের অনেক দিক থেকে ক্ষতিও করতেছে। যেমন ধরো এই গাড়ির চাকা বা টায়ার গুলা কি এই রোডের মধ্যে ঘষা লেগে ক্ষয় হয়ে যেতেছে না? এতে আমাদের কি আর্থিক ক্ষতি হইতেছে। কিন্তু তারপরও এই ক্ষতি হইলেও কি, ঘর্ষণ যদি না থাকতো, ঘর্ষণের ফলে আমরা এই হাঁটা চলা করতে পারতেছি, ঘর্ষণের ফলে আমরা এই গাড়ি ঘোড়া দিয়ে চড়তে পারতেছি, এই ঘর্ষণের ফলে প্যারাশুট দিয়ে কি আরোহীরা, প্যারাশুট আরোহীরা এই আকাশ থেকে ল্যান্ড করতে পারতেছে ভূমিতে, তাই না? ঘর্ষণ না থাকলে কিন্তু এগুলো সম্ভব ছিল না। তো যাই হোক, এই ছিল মোটামুটি এই অধ্যায়টার বেসিক। আমি চেষ্টা করছি তোমাদেরকে অল্প সময়ে সহজ ভাষায়, বিস্তারিত না, আমি সহজ ভাষায় তোমাদের বইয়ে যেগুলো ছিল এইগুলো বোঝাতে চেষ্টা করছি। তো আমি জানি না কতটুকু পারছি। তো তোমরা যারা এক বসাতে এই চ্যাপ্টারটা শেষ করতে চাও, এবং যাদের অনেকেই আছো তোমরা যে এই বছর নতুন 8 থেকে 9-এ উঠছো, বুঝতেছো না, সায়েন্স নিছো কিন্তু বুঝতেছো না কিভাবে পড়বা, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কিভাবে পড়বো, কতটুকু পড়বো, তোমরা আসলে একটু দুশ্চিন্তার মধ্যে অনেকে আছো। আবার অনেকে আছো 9 থেকে 10-এ উঠছো, কিন্তু বিগত এক বছর 9-এ কিছুই পড়াশোনা করো নাই। তোমরা এখন হতাশায় অনেকেই ভুগতেছো যে কি পড়বো, কিভাবে পড়বো। তোমরা যারা একটু মোটামুটি বেসিক লেভেলে আসো, কিংবা ধরো একবার করে শেষ করছো, কিছু টপিক সন্দেহের মধ্যে আছে, কিছু বুঝতেছো কিছু বুঝতেছো না, তোমরা চাইলে আমার এই সিরিজটা তোমরা ফলো করতে পারো। আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের 2টা করে পার্ট করব। প্রত্যেকটা চ্যাপ্টারের প্রথম পার্ট হচ্ছে আমরা বেসিকটা নিয়ে আলোচনা করবো, এবং এই বেসিকের উপর তোমরা একটা শীট পাবা, লেকচার শীট পাবা। যদি তোমরা আমাদের এই ক্লাসগুলো নিয়মিত করো, বেসিক ক্লাসটা করো এবং শীটটা তুমি একটু পড়ো, আশা করি ইনশাল্লাহ তোমার এই বেসিক তোমার ক্লিয়ার হয়ে যাবে, প্রতিটা অধ্যায়ের বেসিক তোমার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তারপর হচ্ছে দ্বিতীয় পার্ট যেটা, ওই দ্বিতীয় পার্টের মধ্যে আমরা হচ্ছে বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসা যে টাইপ টাইপ ধরে ধরে হচ্ছে আমরা ওই বোর্ড পরীক্ষার যে কোশ্চেন গুলো ওইগুলো আমরা সলভ করি, ঠিক আছে? তো অলরেডি আমরা এই গতির অধ্যায়ের বেসিক ক্লাস হচ্ছে বোর্ড পরীক্ষার টাইপ, আমরা ওইগুলা কভার করছি। এখন যেহেতু এই চ্যাপ্টারটা শেষ হয়েছে, তোমরা এই চ্যাপ্টারটা, আমি বলবো তোমরা ভালো করে এই চ্যাপ্টারের এই ক্লাসগুলা করবা, এবং যেই নোটটা দেওয়া আছে ওই নোটটা তোমরা ওইখান থেকে সংগ্রহ করে নোটটা ভালো করে পড়বা, লেকচার শিটটা। এরপরে আমরা যে সামনের যে সিকিউ ক্লাসটা নিতে যাচ্ছি, আশা করি ইনশাল্লাহ তোমরা ওই সিকিউ ক্লাসটা বুঝতে পারবা, ঠিক আছে? তো আজকের ক্লাসটা আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, ক্লাসটা এখানেই শেষ করে দিতেছি। তাহলে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফিজ।